আচ্ছা, কোথাও বেড়াতে এসে যদি আপনারা এইরকম একটা দৃশ্য সবসময় পান, মানে আপনি আপনার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন আর সেখান থেকে এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে, কেমন হবে বলুন তো? আজ আপনাদের নিয়ে যাব এমন এক অসাধারণ জায়গায় যেখানে পাহাড়ি জঙ্গলের মাঝেই লুকিয়ে রয়েছে ছোট্ট নিরিবিলি একটা হোমস্টে। এখানকার ব্যালকনিতে দাঁড়ালেই সারাক্ষণ চোখে পড়বে পাহাড় বেয়ে নেমে আসা মনমুগ্ধকর একটি ঝর্ণা। আর যদি একটু অ্যাডভেঞ্চারের শখ থাকে তাহলে সেই পাহাড়ি জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারবেন ঝর্ণার একেবারে কাছে। এই পর্বে আপনাদের জন্য থাকছে হোমস্টের রুম, খাওয়া দাওয়া, এখানে পৌঁছানোর পুরো অভিজ্ঞতা, আর শেষে জানিয়ে দেবো মোট খরচের পাশাপাশি এই জায়গার ভালো খারাপ দুই দিক। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি স্বর্ণদ্বীপ বাউন্ডুলে ঘুরির মনসুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা মানেই আমাদের বেশিরভাগ সফরের শুরুটাই হয় কাটোয়া জংশন থেকে। শিয়ালদাহ থেকে ছেড়ে আসা তিস্তা তোরসা এক্সপ্রেস অথবা হাওড়া থেকে ছেড়ে আসা কামরূপ এক্সপ্রেস কিংবা বন্দে ভারত স্লিপার, যে ট্রেনেই উঠি না কেন প্রথম গন্তব্য থাকে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য আমাদের সবচেয়ে পছন্দের ট্রেন অবশ্যই কামরূপ এক্সপ্রেস। কিন্তু ট্রেনের টিকিটের চাহিদা প্রায় সারা বছরই এত বেশি থাকে যে সেটা পাওয়া বেশ কঠিন। তাই বেশিরভাগ সময় আমাদের ভরসা হয়ে দাঁড়ায় তিস্তা তোরসা এক্সপ্রেস। তিস্তা তোরসা এক্সপ্রেস প্রতিদিন দুপুর ৩টে শিয়ালদহ থেকে ছেড়ে বিকেল ৫টা ৫২ নাগাদ কাটোয়া জংশনে পৌঁছয়, আর রাত ২টো ১৫ নাগাদ নিউ জলপাইগুড়িতে পৌঁছে যায়। এই ট্রেনে মোট ৩ ধরনের রিজার্ভেশন কোচ রয়েছে: স্লিপার ক্লাস, থার্ড এসি এবং সেকেন্ড এসি। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যার আনুমানিক ভাড়া স্লিপার ক্লাসে ৩৫৫ টাকা, থার্ড এসিতে ৯৩৫ টাকা এবং সেকেন্ড এসিতে ১৩১৫ টাকা। এছাড়া আপনারা যদি কামরূপ এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি পৌঁছতে চান তার ভাড়াও মোটামুটি ওই তিস্তা তোরসা এক্সপ্রেসের কাছাকাছিই থাকে। যাই হোক, নিউ জলপাইগুড়ি পৌঁছে এবার একটা গাড়ি রিজার্ভ করে রওনা হয়ে যান সোজা সোনাদার উদ্দেশ্যে। রাস্তার অবস্থা এবং ট্রাফিকের উপর নির্ভর করে পৌঁছতে সময় লাগবে প্রায় ২.৫ ঘন্টার মতো। আপনারা চাইলে আগে থেকে হোমস্টের সঙ্গে কথা বলে পিক আপের ব্যবস্থা করে রাখতে পারেন, আবার চাইলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নিজেরা গাড়ি বুক করে এই সুন্দর অফবিট লোকেশনেও পৌঁছে যেতে পারবেন। রিজার্ভ গাড়ির ভাড়া সাধারণত ৩.৫ থেকে ৪,০০০ টাকার মধ্যে হয়। এছাড়া বাজেট একটু কম রাখতে চাইলে শেয়ার গাড়িতেও সোনাদা পৌঁছানো সম্ভব। তবে শেয়ার গাড়িতে আসতে চাইলে একটু আলাদাভাবে পরিকল্পনা করতে হবে। প্রথমে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে চলে আসুন সোনাদা। জনপ্রতি ভাড়া পড়বে ওই আনুমানিক ২৫০ থেকে ৩০০ টাকা। সোনাদা থেকে মিলিংবস্তি পর্যন্ত রিজার্ভ গাড়িতে করে যেতে হবে। এই অংশের জন্য ভাড়া সাধারণত ১,০০০ টাকা, তবে এখানে শেয়ারে যাওয়া যায় না, এখানে কিন্তু ১,০০০ টাকায় গাড়িটা রিজার্ভ করতে হবে। সময় সকাল 11:30, আর আমরা এসে দাঁড়িয়েছি সোনারডাতে। আমরা জাস্ট সোনারডা পৌঁছলাম। এখান থেকে আমাদের আরেকটা গাড়ি করা রয়েছে যেটা আমাদের সোজা নিয়ে যাবে আমাদের এখানে যে হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে। চলুন, আমরা বর্তমানে সোনারডা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা সোনারডা থেকে রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়িতে চেপে। এই হচ্ছে সেই রাস্তা। যাই হোক, আমাদের পৌঁছতে এখনও প্রায় সময় লাগবে আধ ঘন্টার মতন। রাস্তা যদিও ৬ কিলোমিটার, তবে রাস্তার কন্ডিশন খুব একটা যে ভালো সেটা বলবো না, একটু অফরোড রয়েছে। আপনারা যারা আসবেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাদের কিন্তু জায়গাটা দারুণ লাগবে। আমরা যে হোমস্টেতে রয়েছি সেখান থেকে কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা সোনাডা পর্যন্ত চলে আসবো আলাদা গাড়িতে, এখান থেকে আমাদের পিক আপ লাগবে হোমস্টে পর্যন্ত, তাই তারা কিন্তু একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই সবুজে ঘেরা রাস্তা দেখে বারবার গাড়ি থেকে নেমে পড়তে ইচ্ছে করছিল, কিন্তু আজ আর সেই উপায় নেই। বৃষ্টি যেন কিছুতেই থামার নামই নিচ্ছে না। তবে এই বৃষ্টি যেন চারপাশে এক ম্যাজিক্যাল আবহ তৈরি করেছে। চারিদিকেই শুধু সবুজ প্রকৃতি, অবিরাম বৃষ্টি, আকাশ জুড়ে ঘন মেঘ, আর আমাদের চারপাশে মেঘের আনাগোনা। তার মাঝে পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় জলপ্রপাত, যা পুরো যাত্রাপথটাকে আরও মোহময় করে তুলেছে। তো সোনারডা থেকে ৬ কিলোমিটারের রাস্তা প্রায় ৩০ মিনিটে অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের হোমস্টেতে। এই যে একবার দেখিয়ে দিই, এই দেখুন, এই হচ্ছে ক্যাসকেড ইন। সোনারডা থেকে এর দূরত্ব হচ্ছে মাত্র ৬ কিলোমিটার। জায়গাটাকে সোনারডাও বলা হয়। আর জায়গাটার অরিজিনালি যে ভিলেজটা, সোনারডার মধ্যে যে ভিলেজটা রয়েছে সেটা হচ্ছে মিলিং বস্তি। তো এই হচ্ছে তার লোকেশন। এখানে মাত্র দুটো হোমস্টে রয়েছে, তার মধ্যে আমরা এটা বেছেছি। তার সবথেকে বড় কারণ কি সেটা আপনাদের দেখিয়ে দেবো, একটু পরেই দেখতে পাবেন আপনারা। চলুন হোমস্টের ভেতরে যাওয়া যাক।
এই হোমস্টেটিতে মোট 3টি ফ্লোর রয়েছে, আর আমাদের রুমটি রয়েছে একেবারে টপ ফ্লোরে। তাই এখান থেকে চারপাশের পাহাড়, সবুজ প্রকৃতি আর আশেপাশের দৃশ্য সবকিছুই সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যাবে। তো ফাইনালি আপনারা দেখলেন যে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের থাকার ঠিকানায়। খুব সুন্দর একটা হোমস্টে আর খুব সুন্দর একটা লোকেশন, আর তার মধ্যে সবথেকে বড় উপরি পাওনা হচ্ছে এইরকম বৃষ্টি। আর এত সুন্দর বৃষ্টি পাচ্ছি, দুর্দান্ত একটা পরিবেশ হয়ে রয়েছে। কিন্তু চলুন আমরা যে রুমে রয়েছি সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এরকম রয়েছে সিঁড়ি, এখান দিয়ে আমরা উপরে উঠে আসলাম। আর তারপর দেখুন এখানে একটা কমন স্পেস রয়েছে। ওপরে কিন্তু দুটোই রুম রয়েছে, একটা এটা আর একটা এটা। এই দিকের রুমটায় আমরা রয়েছি। আর তার জন্য দেখুন সামনে একটা কত সুন্দর বসার জায়গা দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকেও একটা ব্যালকনি রয়েছে, এখানে দাঁড়িয়েও আপনারা বাইরের ভিউটা উপভোগ করতে পারবেন। বাইরে কি আছে কি দেখা যায় অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম। চলুন আগে রুমটা দেখে নেওয়া যাক ভেতর থেকে। আমরা অলরেডি রুমে আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি। আর এই হচ্ছে রুম, দরজা খুললেই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম। এখানে রয়েছে একটা টি টেবিল, এখানে দুটো চেয়ার রয়েছে, টেবিলের উপর একটা সুন্দর ফ্লাওয়ার পট রাখা রয়েছে, আর এদিকে রয়েছে বেড। আর এখানেও একটা দরজা রয়েছে, সাইডে ছোট ছোট দুটো উইন্ডো রয়েছে, জামা কাপড় হ্যাং করে রাখার জন্য এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। চলুন আগে ওয়াশরুমটা দেখে নেওয়া যাক, তারপর দেখাবো এদিকে কি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, রয়েছে ডব্লিউসি, আর রয়েছে কল। ছোটোর মধ্যে যা যা থাকার মোটমাট সব কিছুই রয়েছে। চলুন এবার আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে দরজা, একদম রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি। চলে এসেছি আমরা ব্যালকনি থেকে বাইরে। ব্যালকনি থেকে দেখুন এরকম সুন্দর একটা ঝর্ণা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়। আমরা অবশ্যই ঝর্ণার কাছে যাব। একটু এখান থেকে জুম করি, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ দারুণ। বর্ষাকালে দার্জিলিং বা কোনো পাহাড়ে আসার সবথেকে বড় পাওনা হচ্ছে কিন্তু এটা। এই রকম ঝর্ণা প্রচুর দেখতে পাওয়া যায়। আর এটা কিন্তু সবসময়, বছরের সব সময় আপনারা দেখতে পাবেন। কখনো হয়তো জল বেশি, কখনো বা কম, সবসময় এই ঝর্ণাটা এখানে থাকে। সময় এখন দুপুর 2টো, আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে। চলুন গিয়ে দেখি আজ লাঞ্চে মেনুতে কী কী রয়েছে। তবে লাঞ্চ কিন্তু এখন সার্ভ করা হবে ডাইনিংয়ে, আর রাতের যে ডিনারটা সেটা সার্ভ করা হবে আমাদের রুমের সামনে ব্যালকনিতে। ব্যালকনিতে অর্থাৎ ওই যে কমন স্পেসটা আপনাদের দেখালাম, যেখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, সেখানে এসে গেছি হোমস্টে ডাইনিংয়ে। এই হচ্ছে হোমস্টে ডাইনিং, খুশি অলরেডি বসে পড়েছে। আর পাশেই এখানটায় কিচেন রয়েছে। তো আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে সার্ভ কী কী করেছে চলুন একবার দেখিয়ে দিই। রয়েছে ভাত, এখানে রয়েছে উচ্ছের সবজি, এখানে রয়েছে রাই শাক, এটা মাশরুম, এখানে দিয়েছে স্যালাড, রয়েছে ডাল, আর রয়েছে এগ কারি, সে সাথে পাঁপড়ও রয়েছে, যেটা বলতে আমি ভুলে গেছিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আশা করি আপনারা বুঝতেই পারছেন, লোকাল খাবার দিয়ে লাঞ্চ করতে কিন্তু সবসময় কার না ভালো লাগে, আমারও কিন্তু তাই। একবার চলুন টেস্ট করে দেখি রাই শাকটা। আমার খুব পছন্দের একটি শাক এটা। দুর্দান্ত। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল, দারুণ ছিল লাঞ্চ। সত্যি বলতে এই যে সবজিগুলো যেগুলো দিয়ে আমরা লাঞ্চ করলাম, প্রত্যেকটা সবজিই কিন্তু লোকাল সবজি, এখানেই তৈরি হয়, মানে এখানেই চাষ হয়। তাই এগুলোর টেস্ট কিন্তু সত্যিই আলাদা। লাঞ্চ কমপ্লিট করার পর এবার আমরা যাচ্ছি এখানে যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা দেখতে। এখান থেকেও ঝর্ণার একটা ঝলক দেখতে পাওয়া যাচ্ছে, তাও একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের ঠিক সামনেই রয়েছে এই ঝর্ণাটা। দারুণ লাগছে। আমরা জাস্ট এই মাত্র লাঞ্চ সেরে এখানে দাঁড়ালাম, আর আমরা এই রাস্তা ধরেই কিন্তু এই ঝর্ণার কাছে যাব। এই দেখুন ঝর্ণা তো এইদিকে, তবে এখানেও দেখুন একটা পাহাড়ি ঝোড়া নেমে এসেছে। আমরা জাস্ট হোমস্টে থেকে কিছুটাই এসেছি, এইরকম একটা এই সাইডেও পাহাড়ি ঝোড়া, বা আপনারা এটাকেও একটা ঝর্ণা কিন্তু বলতে পারেন। অপূর্ব অপূর্ব, এমন জায়গায় রয়েছি না। আপনারা এই বর্ষার সময় আসলে যেদিকে তাকাবেন সেদিকে ঝর্ণা। দেখুন এদিকে রয়েছে সেই ঝর্ণাটা, এই ঝর্ণাটা সবসময় দেখতে পাওয়া যায়। আর এদিকেও একটা ঝোড়া নেমে এসেছে। সত্যি এই রকম জায়গাগুলো না বর্ষার সময় ভালো লাগে, দারুণ লাগছে। দেখুন কত সুন্দর, এসে সত্যি সার্থক হয়ে গেল। আমরা যখন হোমস্টেতে পৌঁছলাম প্রথমে আপনাদের ঝর্ণাটা দেখিয়েছিলাম, তারপরে কিন্তু ভ্যালিতে মেঘ ঢুকে গেছিল, ঝর্ণাটা একদমই দেখা যাচ্ছিল না। তো তারপর আপনারা দেখলেন যে আমরা লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ করার সময়ও কিন্তু ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছিল না।
এই যখন লাঞ্চ শেষ হলো তখন বাইরে দাঁড়িয়ে দেখি ঝর্ণাটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং এখন যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাই আর দেরি করলাম না, হোমস্টে থেকে একটা ছাতা নিয়ে নিলাম, ছাতা নিয়ে সোজা চলে এসেছি ঝর্ণার কাছে। দেখাই আর সামনে কি কি আছে। এই দেখুন সামনে আরও একটা পাহাড়ি ঝোড়া বা ঝর্ণা এখান দিয়ে নেমে আসছে, আর এই যে সামনে সেই ঝর্ণা। এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে, তবে যেহেতু বর্ষা একটু সাবধানে নামতে হবে কারণ স্লিপ হয়ে রয়েছে অনেকটাই। আর সামনে ওখানে একটা ভাঙা বাঁশের ব্রিজ রয়েছে, চলুন ওইটা পার হতে পারলেই আমরা কিন্তু ঝর্ণার কাছে পৌঁছে যাব। দেখুন চলে এসেছি এইরকম একটা জায়গায়, আর এখানে রয়েছে একটা বাঁশ দিয়ে বানানো ব্রিজ। ব্রিজটা যে খুব মজবুত তা একদমই নয়, আরামসে আরামসে এখান দিয়ে যেতে হবে। এই দেখুন, ও কি লাগছে জায়গাটা, দারুণ দারুণ। দেখুন কত সুন্দর, এখান থেকে পাহাড়ের একটা ঝর্ণা নেমে আসছে, আর এদিকটায় দেখুন, ও দুর্দান্ত। চলুন আস্তে আস্তে যাই। এই জায়গাটা খুব দুর্বল, ধীরে ধীরে পার হয়ে যাই। চলুন আমি এপারে চলে এসেছি। দেখুন কি অবস্থা, কিভাবে পার হতে হচ্ছে। যাওয়ার জায়গা একদমই দেখতে পাচ্ছি না, এখানে জলের স্রোতটা খুব বেশি। চলে এসেছি, পেরেছি। ওদিক থেকে পার হয়ে এসেছি, এইবার রাস্তা কিছুটা এইরকম, এখান দিয়ে যেতে হবে, এখান দিয়েও জল আসছে। চলুন, এই জায়গাটায় যাওয়ার সময় খুব একটা ভিডিও আমি অন করতে পারবো না, আগে জায়গাটা পার হয়ে যাই, তারপরে চেষ্টা করব ভিডিওতে আসার, কারণ এই জায়গাটা পার হওয়া একটু সত্যিই রিস্কি। আশা করি সামনের রাস্তাটা ভালো, যতটা রাস্তা খারাপ ছিল পার হয়ে এসেছি। সামনে মোটমাট এই রকম রাস্তা রয়েছে, সরু রাস্তাটা, তবে আর খুব একটা অসুবিধা কিন্তু নেই। আর তারপর জঙ্গলের পথ শেষ হতেই চোখের সামনে এলো সেই রেনবো ওয়াটারফলস। সত্যি বলতে প্রথম দেখাতেই আমরা দুজন কয়েক মুহূর্তের জন্য একেবারে নিজেদের ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম। পাহাড়ের অনেক ওপর থেকে নেমে আসছে বিশাল জলধারা, আর বর্ষার কারণে তার রূপ যেন কয়েক গুণ বেড়ে গেছে। ঝর্ণার গর্জন এতটাই প্রবল যে কয়েক মুহূর্তের জন্য অন্য কোনো শব্দই আমাদের কানে পৌঁছচ্ছিল না। বাতাসে ভেসে আসা ঠান্ডা জলকণা আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির এক বিশাল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আরও কিছুটা সামনে যাওয়া যায়, দেখুন এই এখানেও আপনারা যেতে পারবেন, সিঁড়ি করা রয়েছে, তবে জল ছিটে কত দূর আসছে আশা করি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে। দেখুন ঝর্ণার যে জলটা পড়ছে সেই জলটা কিন্তু এইভাবে ছিটে চলে আসছে। তবু চলুন যাওয়ার চেষ্টা করি একবার। ও দারুণ দারুণ, একবারে জল ছিটে গায়ে চলে আসছে, হেভি লাগছে হেভি লাগছে। ও কতটা উপর থেকে জলটা আসছে দেখুন, একদম ভিজে গেলাম এখানে দাঁড়িয়ে। এখানে আর দাঁড়ানো যাবে না, উপরে যেতে হবে। শুধু এই বিশাল ঝর্ণাই নয়, এর চারপাশে ছড়িয়ে রয়েছে আরও অসংখ্য খরস্রোতা জলধারা। বর্ষার ছোঁয়ায় যেন পাহাড়ের প্রতিটি কোণ থেকেই নেমে আসছে সেই জল। চারিদিকে ঘন সবুজ পাহাড়ি জঙ্গল, পাহাড়ের গা বেয়ে ভেসে বেড়ানো মেঘ, আর সেই সঙ্গে অবিরাম জলের শব্দ। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজের সবচেয়ে সুন্দর রূপটাই আজ আমাদের সামনে তুলে ধরেছে। একটু জুম করলে বুঝতে পারবেন, এই যে হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা বা আমাদের হোমস্টে, একদমই ঝর্ণার সামনে। আমাদের রুম থেকে কন্টিনিউ এই ঝর্ণাটাকে আমরা সব সময় দেখতে পাচ্ছি। ওয়াটারফলসের সামনে অনেকটা সময় কাটিয়ে এবার ফেরার পালা। ধীরে ধীরে দিনের আলো ফিকে হয়ে আসছে, পাহাড়ের আবহাওয়ার কোনো ভরসা নেই। আবারও বৃষ্টি শুরু হওয়ার আগেই ফিরতে হবে হোমস্টেতে, আর তার জন্য আবারও পার হতে হবে সেই নড়বড়ে বাঁশের ব্রিজটা।
যেটা পার হওয়া যেন এই ট্রেকের শেষ ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার। আমরা ফাইনালি সাঁকো পার করে আবার এপারে চলে এসেছি, আর এখান থেকে দেখুন ওয়াটারফলসটা ওই যে উপর থেকে আসছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এবার আমরা এই পথ ধরে উপরে উঠে যাব। তো এবার আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আপনারা যারা এখানে আসতে চাইছেন, হয়তো এখানে এসে আপনারাও একটা হোমস্টের খোঁজ করবেন। আমি যে হোমস্টেতে রয়েছি তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এছাড়া বলে রাখি, এই যে জায়গাটা, এখানে কিন্তু মাত্র দুটো হোমস্টে রয়েছে। একটাতে আমরা আছি, আর আরেকটা ছিল পাহাড়ের একটু উঁচুতে। তো আমি চেষ্টা করবো তারও কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিয়ে রাখার। আপনারা যে কোনো হোমস্টেতে থেকে এই জায়গাটা একদিন ঘুরে দেখতে পারবেন। আর জায়গাটা শুধু দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো একটা কোনো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি? একদম কিন্তু সেরকম। বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, আমরা হয়তো এত গাছ চিনিও না। এই জাস্ট এটাকে হয়তো বলতে পারবো এটা একটা ফার্ন, কিন্তু এছাড়া কত ধরনের গাছ যে রয়েছে, প্রচুর প্রচুর। সেই প্রথম ঝোড়াটা যেটা আমরা দেখিয়েছিলাম, এই যে আবার সেই ঝোড়ার কাছে আমরা চলে এসেছি। আর ঠিক ঝোড়ার অপোজিটেই সেই রেনবো ফলস বা ইন্দ্রাণী ওয়াটারফলস। এরপর থেকে আবার দেখুন পিচের রাস্তা রয়েছে। এই অবধি রাস্তাটা একটু খারাপ ছিল, পুরোপুরি ভাঙা বলতে গেলে। আর এখান থেকে রাস্তাটা আবার পিচের। বলে রাখি, এখানে না প্রচুর পাখি রয়েছে, প্রচুর ধরনের। আমরা বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাচ্ছি। এরপর রুমে ফিরে ব্যালকনিতেই কেটে গেল বিকেলের বাকি সময়টা, কখনো চুপচাপ বসে ঝর্ণার দিকে তাকিয়ে, কখনো নিজেদের মধ্যে গল্প করে, কখনো শুধু মেঘ আর বৃষ্টির খেলা উপভোগ করে, আবার কখনো সেই অপূর্ব অনুভূতিগুলোই নিজের ব্লগের স্ক্রিপ্টের শব্দের মাধ্যমে তুলে ধরারও চেষ্টা করে। এমন কিছু বিকেল থাকে যেখানে আলাদাভাবে কিছু করার প্রয়োজন হয় না, প্রকৃতিই সব কিছু সামনে এনে দেয়। সন্ধ্যা নামতেই আমাদের জন্য চলে এলো কমপ্লিমেন্টারি স্ন্যাক্স আর গরম চা। বাইরে তখন টুপটাপ বৃষ্টির শব্দ, চারপাশে পাহাড়ি ঠান্ডা আর হাতে ধোয়া ওঠা এক কাপ চা, সঙ্গে গরম অনিয়ন পকোড়া। এর থেকে ভালো কম্বিনেশন তখন আর কিছুই ছিল না। এরপর হোমস্টে থেকে বাইরে বেরোতেই চোখে পড়লো এক অন্যরকম দৃশ্য। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন রঙের আলোয় সেজে উঠেছে আমাদের আজকের হোমস্টে। রাত্রের পাহাড়, চারপাশে বিভিন্ন পোকার ডাক, ওয়াটারফলের শব্দ আর সেই রঙিন আলোর সাজ, সব মিলিয়ে জায়গাটা যেন আরও বেশি মায়াবী হয়ে উঠেছে। তো সময় এখন রাত্রি 8:30, আর আমরা এসে দাঁড়িয়েছি আমাদের হোমস্টের সামনে। দেখুন কত সুন্দর আলো ঝলমল করছে, আর চারিদিকটা পুরো অন্ধকার। ঝর্ণার শব্দও কিন্তু কন্টিনিউ আসছে। আর এছাড়া যেটা বলবো, এখানে আপনারা দেখলেন প্রচুর গাছপালা রয়েছে, এবং একটা জঙ্গলের ভাইব রয়েছে এখানে, পাহাড়ি জঙ্গলের। বিভিন্ন ধরনের পোকার আওয়াজ কিন্তু কন্টিনিউ আসছে। এছাড়া অন্য কোনো আওয়াজ নেই, এই এক পোকার আওয়াজ আর বয়ে চলা জলের শব্দ। তো বসে পড়েছি ডিনার করতে। আর ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা, রয়েছে ডাল, আর রয়েছে চিকেন। সে সাথে গ্রিন স্যালাড আর পাঁপড় তো রয়েছেই। যেটা আমি আলু ভাজা বলেছিলাম, ওটা আলু ভাজা নয়, স্কোয়াশ। এখন আমরা ডিনার করতে বসেছি। যে জায়গাটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, আমাদের রুমের বাইরেই যে কমন একটা স্পেস রয়েছে, একটা টেবিল, 4টে চেয়ার রয়েছে, সেখানে চাইলে আপনারা ডিনার কিন্তু ঘরেও নিয়ে নিতে পারবেন। আমাদেরও ঘরের কথাই বলেছিল, তবে এই জায়গাটা এতটা সুন্দর না, সে কারণেই কিন্তু আমি বললাম যে না, আমরা বাইরে ডিনার করব। ডিনার সেরে এবার আজকের দিনটা শেষ করার সময়। তবে ঘুমোতে যাওয়ার আগে এই হোমস্টেতে আমাদের একদিনের অভিজ্ঞতা থেকে কিছু ভালো আর কিছু খারাপ দিক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যদি আপনারা এখানে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই তথ্যগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই পর্বের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে এবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। প্রথম আসি খরচের ব্যাপারে। এই হোমস্টেতে প্রতিদিন জনপ্রতি খরচ হয় 1500 টাকা করে। যেটা আমরা যখন বুক করি তখন আমরা জিজ্ঞেস করেছিলাম কত খরচ, ওনারা বলেছিল 1500 টাকা জনপ্রতি। আমরা 1000 টাকা দিয়ে বুক করেছিলাম, এখনও 2000 টাকা আমরা চেক আউটের সময় পেমেন্ট করব। আর দ্বিতীয়ত হচ্ছে এই হোমস্টে সম্বন্ধে এবার কয়েকটা কথা যেটা আপনাদের জানিয়ে রাখা দরকার। কিছু ভালো দিক, কিছু খারাপ দিক। ভালো দিক বলতে, হোমস্টের লোকেশনটা সত্যিই ভালো। যারা অফবিট খুঁজছেন, একদম প্রপার একটা অফবিট জায়গা, বাড়িঘর একদমই নেই। আর এখানকার যে রান্নাবান্না যা হয়, রান্নাবান্না কিন্তু যথেষ্ট ভালো। আর এখানকার অর্গ্যানিক সবজিতেই কিন্তু
এখানকার সমস্ত খাবার রান্না বান্না হয়। মানে আমরা যা খেলাম, উচ্ছে বলুন, রাই শাক বলুন কিংবা মাশরুম, সব কিছু কিন্তু এখানকার লোকালি তৈরি হয়। আর সব থেকে ভালো হচ্ছে এখান থেকে ঝর্ণার লোকেশনটা। আমরা ব্যালকনিতে যদিও দাঁড়িয়ে রয়েছি, তবে রাত্রিবেলা তাই ঝর্ণাটা দেখানো যাচ্ছে না। তবে হয়তো আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েই। এই সাইডে রয়েছে সেই ইন্দ্রাণী বা রেনবো ওয়াটারফলস। দুর্দান্ত একটা ভিউ কিন্তু আপনারা এই হোমস্টে থেকে পেয়ে যাবেন। এইগুলো গেল ভালো দিক। তো এবার আসি অন্যদিকে। হয়তো আমি পুরোপুরিভাবে খারাপ বলবো না, তবে এই দিকগুলো আপনাদের জেনে রাখা দরকার। আমি যেমন যে লোকেশনে এসেছি সেখানকার ভালো দিক তুলে ধরছি, সেরকম কিছু দিক যেগুলো আপনাদের জানানো আমার দরকার বলেই মনে হয়েছে। প্রথমত বলি, এই যে রুমগুলো যেখানে আমরা রয়েছি, রুমগুলো কিন্তু খুব যে স্পেসিয়াস তা একবারই বলবো না, যথেষ্ট ছোট রুম। দ্বিতীয়ত রুম ওয়েল ডেকোরেটেড, তাও একদমই নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ কিংবা মেনটেন ঠিকঠাক নেই, সেটাও কিন্তু আমাদের চোখে পড়েছে। এবং ওয়াশরুমটাও যথেষ্টই ছোট। এই দিক কটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন, তবে এই জায়গা কিন্তু আপনাদের মন জয় করে নেবে, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। এছাড়া আমরা যদি এই হোমস্টেকে নাম্বার দিতে চাই, তাহলে 7/10 আমরা দিতে পারি। আর যদি আমরা লোকেশন কিংবা এখান থেকে যে পরিবেশটা আমরা উপভোগ করছি সেটার উপর যদি নাম্বার দিতে চাই, তাহলে 10/10 একদম নিঃসন্দেহে দেওয়া যেতেই পারে। সব মিলিয়ে এই হোমস্টেতে আমাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই ছিল। বিশেষ করে বর্ষাকালের পাহাড়ি জঙ্গল, চারপাশে মেঘ, অবিরাম বৃষ্টি আর ব্যালকনি থেকে ঝর্ণার সেই অসাধারণ দৃশ্য এই জায়গাটাকে নিঃসন্দেহে একটু অন্যরকম করে তুলেছে। তবে এখানে আসার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আর সে কারণেই ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের ভালো লাগার পাশাপাশি যে বিষয়গুলো ভালো লাগেনি সেগুলোও শেয়ার করলাম। কারণ আমাদের কাছে ট্রাভেল মানে শুধু সুন্দর জায়গা দেখানো নয়, সেই জায়গার ভালো মন্দ দুটো দিকই আপনাদের সামনে তুলে ধরা। আর সবশেষে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্বে।